নমস্কার বন্ধুরা আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গঙ্গা নদী নিয়ে বিস্তৃত কিছু তথ্য এবং নোটের আকারে। এটি তোমরা ভিডিওটি স্লো করে নোট করে নিতে পারো। আচ্ছা, এবারে আসছি আলোচনায়। গঙ্গা নদী ও তার অববাহিকা। যদি বলা হয় গঙ্গা নদীর দৈর্ঘ্য 1569 মাইল বা কিলোমিটারে 2525 কিলোমিটার দীর্ঘ। এর উৎপত্তি নিয়ে আগেই বলা হয়েছে, তবুও বলছি, এর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। আর উত্তরাখণ্ডের ঋষিকেশ ও হরিদ্বারের মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়েছে এবং পরবর্তীতে উত্তরপ্রদেশে গঙ্গা মূলত উত্তরপ্রদেশের ভিতর দিয়ে যেসব অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে সেখানে, মানে গঙ্গা নদীটা যে অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সেই অঞ্চলকে কেন্দ্র করে কিছু শহর গড়ে উঠেছে। তা উত্তরপ্রদেশের ওপর দিয়ে যখন প্রবাহিত হলো তখন কয়েকটা শহর এগুলো পরীক্ষায় আসে। বিজনোর শহর, ফতেগড়, কনৌজ, কানপুর, প্রয়াগরাজ, মির্জাপুর, বারাণসী, গাজীপুর, বালিয়া, লখনৌ, ফারাক্কাবাদ ও নারোরা এই গঙ্গার পাশে উত্তরপ্রদেশের ওপর দিয়ে এই গঙ্গার তীরবর্তী শহরগুলি অবস্থিত। আচ্ছা, বিহারে যে অঞ্চলের উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে সেখানে কয়েকটি উল্লেখযোগ্য শহর হলো বেগুসরাই, ভাগলপুর, পাটনা, বৈশালী, মুঙ্গের। ঝাড়খণ্ডে সাহিবগঞ্জের উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে। ঝাড়খণ্ডে বেশি একটা নেই, অল্প স্থানের উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, পলাশী, নবদ্বীপ, শান্তিপুর, কলকাতা, শ্রীরামপুর, চুঁচুড়া, বরানগর, ডায়মন্ড হারবার, হলদিয়া, বজবজ, হাওড়া, উলুবেড়িয়া ও ব্যারাকপুর এই শহরগুলোর উপর দিয়ে বা এই স্থানগুলোর উপর দিয়ে কিন্তু গঙ্গা প্রবাহিত হয়েছে, হওয়ার পরে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আচ্ছা, এবারে দু একটি কথা। বাংলাদেশের মধ্যে দিয়ে যখন বাংলাদেশের মধ্য দিয়ে যখন গঙ্গা নদী প্রবাহিত হয়েছে তার নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মধ্য দিয়ে গঙ্গা যখন প্রবাহিত হয়েছে তার নাম হয়ে গেছে পদ্মা। তাহলে বাংলাদেশের কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? ঢাকা দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, তারপরে চট্টগ্রামের চাঁদপুর ও নোয়াখালী, এই দুটো জায়গা খুবই গুরুত্বপূর্ণ। চাঁদপুর, নোয়াখালী, বরিশালের ভোলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এসব অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে বা মিলিত হয়েছে। এইবার গঙ্গা যখন উৎপত্তি হয়েছে তখন থেকে বিভিন্ন জায়গায় অনেকগুলি নদীর সঙ্গে মিলে যে নদীর যে বিশেষ বিশেষ স্থানগুলি মিলিত হয়েছে তার বিশেষ বিশেষ নামকরণ হয়েছে। যেমন অলকানন্দা থেকে যখন উৎপত্তি হচ্ছে, অলকানন্দা উৎপত্তি স্থল থেকে প্রবাহিত হয়ে বিষ্ণুপ্রয়াগে ধৌলিগঙ্গার সঙ্গে মিলিত হয়ে অলকানন্দা নামে প্রবাহিত হয়েছে। মানে এই যে ব্যাপারগুলো, এটা বিষ্ণুপ্রয়াগ নামে ওই অঞ্চলটি খ্যাত। রুদ্রপ্রয়াগ, এরপরে অলকানন্দা মন্দাকিনী নদীর সঙ্গে মিলিত হয়। এই মন্দাকিনী নদী আবার কেদারনাথ থেকে উৎপন্ন হয়েছে, মানে উৎপন্ন হয়ে আবার বিভিন্ন জায়গায় মিলছে। গঙ্গার এতে আয়তন বেড়েছে এবং জলধারার পরিমাণ অনেক বেড়েছে। রুদ্রপ্রয়াগে অলকানন্দা ও মন্দাকিনীর মিলিত প্রবাহ অলকানন্দা নামেই প্রবাহিত। এই যে পুরো বিষয়টি, কোন নদীর সঙ্গে কোন নদী মিলল গঙ্গার, এটা রুদ্রপ্রয়াগ এরিয়ার মধ্যেই এটা পড়ছে। দেবপ্রয়াগ, অবশেষে অলকানন্দা ও ভাগীরথী দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। আচ্ছা, এবার বলে রাখি, গঙ্গা হলো একটি আদর্শ নদী। আদর্শ নদী কাকে বলে? যে নদীর তিনটি গতিপথ সম্পূর্ণ স্পষ্ট, যেমন উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। তিনটি গতিপথ সম্পূর্ণ স্পষ্ট,
তাকে বলা হয় আদর্শ নদী। এরপর গঙ্গা আরও দক্ষিণে হরিদ্বারে পড়েছে 280 কিলোমিটার। তারপর হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত মধ্যগতি হয়েছে। প্রথমে কি ছিল? উচ্চগতি, মানে যখন হিমালয়ের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে তখন উচ্চগতি, মানে গঙ্গা ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। হরিদ্বারে এসে পড়েছে, উচ্চগতি ওখানে শেষ। তারপরে মধ্যগতি, মধ্যগতি কি? হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত মধ্যগতি। তারপরে নিম্নগতি, রাজমহল থেকে মোহনা পর্যন্ত নিম্নগতি, মানে সমুদ্রে মিলিত হয়ে গেল। এবার গঙ্গা এলাহাবাদের নিকট যমুনার সাথে মিলিত হয়েছে। এটা একটি অন্য প্রশ্ন, যমুনার সঙ্গে মিলিত হয়েছে। গঙ্গার প্রধান উপনদী হলো যমুনা।